হোক গল্পে স্বাগতম। এক একটা গল্প শুধু শোনা হয় না, অনুভব করা হয় নিঃশব্দে। আজকের গল্পে আমরা যাব একটি ফাঁকা ক্লাস ঘরের ভিতর দিয়ে, যেখানে দেয়ালে টাঙানো ছবিগুলো কাঁপে আর ব্ল্যাকবোর্ডে প্রতিদিন লেখা হয় একটি লাইন, ক্লাস ইজ নট ওভার ইয়েট। কিন্তু ক্লাস যদি পুড়ে ছাই হয়ে যায়, তবু কেন সেই লাইন ফিরে আসে? কোনো শিক্ষক আজও অধরা থেকে গেছেন, আর কারা আসে পড়তে, যাদের রোল নম্বর বহু আগেই কাটা গেছে। এই গল্প সময়ের বাইরে, স্কুল ঘন্টা বাজা শেষ হওয়ার বহু পরে। আসুন পা রাখি সেই চকলাইনের বাইরে। শুরু করছি আজকের গল্প, চকলাইনের বাইরে। শহরের এক কোনায় পুরনো দিনের একটি স্কুল, সেন্ট গ্যাব্রিয়েল হাই, যার সামনে দাঁড়ালে বোঝা যায় না এটা এখনো চালু আছে নাকি শুধু স্মৃতির গন্ধে ভরা একটা কাঠামো। গেটের লোহার ফ্রেমে মরিচা, দেওয়ালে ফাটল, আর ক্লাসরুমে জানালায় টাঙানো পর্দা, যেগুলো বাতাসে আর নড়ে না। দিনের বেলা শিশুদের কোলাহল নেই, নেই কোনো শিক্ষকের হাঁক ডাক, কিন্তু রাতের বেলা ঠিক যখন চারিদিক নিস্তব্ধ, তখনই স্কুল ভবন থেকে শোনা যায় চকের ঘষা শব্দ। প্রত্যেক রাত যখন সব দরজা বন্ধ, লাইট নিভে গেছে, নিরাপত্তারক্ষী ভেবেছেন আজ কিছুই হবে না, তখনই হঠাৎ কেউ যেন বোর্ডের ওপর লিখে যায়, ক্লাস ইজ নট ওভার ইয়েট। এবং ভোরবেলা সেই লাইন পাওয়া যায় স্পষ্ট, সাদা চকে আঁকা, ঠিক মাঝখানে। প্রথমে বিষয়টি সবাই অস্বীকার করতে চেয়েছিল, হয়তো বাচ্চাদের দুষ্টুমি, কিংবা হাওয়া লেগে দরজা খুলেছে, বা পুরনো ব্ল্যাকবোর্ডে দাগ ছিল। কিন্তু পরপর 10 রাত, 10টি চক লাইন, এবং প্রতিটিতেই লেখা ঠিক একটাই লাইন, কাউকে আর সন্দেহ করতে দেয়নি যে বিষয়টি সাধারণ কিছু নয়। স্কুলটি আসলে বহু বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী। 2007 সালের শীতকালে এক রাতে ক্লাস 10-এর একটি ঘর হঠাৎ আগুনে পুড়ে যায়। সেদিন স্কুলে ছিল এক বিশেষ ক্লাস, নাইট কোচিং। সেই ঘরে ছিলেন এক শিক্ষক, সুশোভন গুহ, এবং 6 জন ছাত্র। পুলিশ ও ফায়ার ব্রিগেড অনেক চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারেনি। পরে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর বোর্ডে তখনও লেখা ছিল সেই ভয়ঙ্কর লাইন, ক্লাস ইজ নট ওভার ইয়েট। তৎকালীন তদন্তে কিছুই প্রমাণ হয়নি। ঘটনার 3 মাস পর স্কুল বন্ধ করে দেওয়া হয়। তারপর বহু বছর কেটে যায়। সম্প্রতি একটি প্রাইভেট সংস্থা ঐতিহাসিক স্থাপনাগুলো পুনরায় চালু করার একটি প্রকল্পের অংশ হিসেবে এই স্কুল ভবনটি আবার খুলে দেয়, মিউজিয়াম ও সংস্কার কেন্দ্র হিসেবে। তবে সমস্যা শুরু হয় তখনই, যখন রাতে নিরাপত্তারক্ষীরা পালা করে দায়িত্ব নিতে শুরু করে। কিন্তু কেউই টানা 3 রাত থাকতে পারেননি। তাদের মতে রাত 12টা বাজলেই যেন বোর্ডে কেউ চলে আসে, হঠাৎ দরজা খুলে যায়, হাওয়া ঠেলে নিয়ে আসে এক অচেনা কণ্ঠস্বর, যেটা বলে, বসে পড়ো। একজন প্রাক্তন শিক্ষক, অভিক চট্টোপাধ্যায়, যিনি একসময় ওই স্কুলেই পড়াতেন, এই সব কিছু শুনে ফিরে আসেন তদন্ত করতে। তার কন্যা দীপান্বিতা একজন প্যারানর্মাল রিসার্চার। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেন এক রাত্রি কাটাবেন স্কুলের সেই পোড়া ঘরে। তাদের মধ্যে একজন বিশ্বাস করেন এটা পুরনো কোনো অভিশাপ, আর একজন বিশ্বাস করেন এটা অপূর্ণ দায়িত্বের আরতি। কিন্তু কি আছে সেই ক্লাসরুমে, যেখানে ক্লাস কখনো শেষ হয়নি? রাত 10:30। শহর তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। কিন্তু সেন্ট গ্যাব্রিয়েল হাইয়ের দিকে যেতে যেতে অভিক চট্টোপাধ্যায়ের মনে হচ্ছিল যেন কোনো ঘুমন্ত শহরের হৃদয়ের গভীরে ঢুকে পড়েছেন তিনি। দীপান্বিতা পাশে বসে একটা ট্যাব হাতে নিয়ে নোট নিচ্ছিল। প্রতিটি তথ্য, প্রতিটি সংবাদপত্রের কাটিং, পুরনো শিক্ষকদের সাক্ষাৎকার, আর তার মাঝেই বারবার একটা নাম উঠে আসছিল, সুশোভন গুহ। স্কুল চত্বরে ঢুকতেই অভিকের গা কেমন শিরশির করে উঠল। বহু বছর পর তিনি ফিরে এলেন এই জায়গায়, যেখানে তিনি একসময় হিস্ট্রি পড়াতেন আর সুশোভন ইংরেজি। একসঙ্গে ক্যান্টিনে চা খাওয়া, পরীক্ষার খাতা নিয়ে তর্ক, কিংবা ক্লাসে কে ভালো বোঝায়, এইসব নিয়ে হাসি ঠাট্টা। কিন্তু
এখন সেই সব স্মৃতি যেন দুঃস্বপ্নের মতো বিষাদে মিশে গেছে। দারোয়ান লোকটি টর্চ হাতে এগিয়ে এলো, বয়স 40-এর কাছাকাছি, চোখে আতঙ্কের ছায়া। স্যার, অনেকেই এসেছিলেন, এক রাতও টিকতে পারেননি। অভিক বললেন, তাই তো এসেছি, দেখবো কি আছে। লোকটি মাথা নাড়িয়ে বলল, ঘরটা যে নিজে নিজেই খুলে যায়, বোর্ডে লেখা হয়ে যায়। তারা স্কুল ভবনের মাঝখানে পৌঁছলো, একটি দীর্ঘ করিডোর, যেখানে অন্ধকার এতটাই গাঢ় যে টর্চের আলো যেন ঢুকতে ভয় পায়। করিডোরের একপাশে সেই পোড়া ক্লাসঘর, রুম নম্বর D6। দীপান্বিতা ক্যামেরা সেট করলো, ভেতরে ইনফ্রারেড সেন্সর, সাউন্ড রেকর্ডার, EMF মিটার সব চালু করে দিল। ঘরের ভেতর ঢুকতেই অভিক থমকে গেলেন। জানালা নেই, শুধু পোড়া কাঠের গন্ধ, ধূসর দেওয়াল আর বোর্ড, যেটাতে আজও স্পষ্ট চকের দাগ। চারিদিক নিস্তব্ধ, কেবল হালকা একটা আওয়াজ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। একটা চায়ের কাপ নামানোর শব্দ, একটা চেয়ার টানার আওয়াজ, ঠিক যেন ক্লাস শুরু হওয়ার আগে যেমন হয়। দীপান্বিতা ঘর স্ক্যান করতে করতে বলল, বাবা, এখানে একটা অদ্ভুত বিষয় আছে। EMF মিটার বলছে শক্তিশালী চৌম্বক তরঙ্গ আছে ঘরের ঠিক মাঝখানে, কিন্তু সেখানে তো কিছুই নেই। অভিক বোর্ডের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ তার পা থমকে গেল। বোর্ডে তখনও লেখা নেই, কিন্তু তার মনে হলো দেওয়ালের ফাটলের ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে। চোখ নয়, শুধুই অনুভব। ঠিক সেই সময় বোর্ডে হালকা করে একটা শব্দ হলো, চকের ঘর্ষণের শব্দ। আর তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই লাইন, ক্লাস ইজ নট ওভার ইয়েট। দীপান্বিতা ক্যামেরা জুম করলো, কিন্তু সে মুহূর্তে ক্যামেরা কাজ করলো না। স্ক্রিন ব্ল্যাক। EMF মিটার হঠাৎ কাঁপতে শুরু করলো। অভিক বোঝেন আজ রাতেও কেউ এসেছে, কিন্তু কে আর কি চাইছে? তিনি ফিসফিস করে বললেন, সুশোভন, তুমি কি সত্যি ফিরেছ? ঠিক সেই মুহূর্তে জানালার গা ঘেঁষে হালকা কুয়াশার মতো একটা অবয়ব দেখা গেল। আধার আর আলোয় ঘুরিয়ে থাকা এক শরীরী ছায়া, যেন চুল এলোমেলো, চোখে ক্লান্তি, আর হাতের মুঠোয় ধরা একটা বই। আর সেই ছায়া ধীরে ধীরে মুখ খুলে বলল, সিলেবাস শেষ হয়নি। এক মুহূর্তের জন্য ঘরের তাপমাত্রা হিম হয়ে গেল। টর্চ নিভে গেল নিজে থেকে। দীপান্বিতা বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা, আমরা হয়তো কারো অসমাপ্ত ক্লাসে ঢুকে পড়েছি। ক্যামেরাগুলো ধীরে ধীরে সচল হলেও রেকর্ড তখনও কোনো শব্দ ধরা পড়েনি। দীপান্বিতা সেই কুয়াশা মতো ছায়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল, এটা কি কোনো প্রজেকশন নাকি সত্যি কোনো উপস্থিতি। ছায়াটাই এতটাই অস্পষ্ট যে সরাসরি চোখে ধরা পড়ে না, কিন্তু তার অস্তিত্ব যেন বাতাসের ঘনত্বে বুঝিয়ে দিচ্ছে কেউ আছে এখানে, খুবই কাছে। অভিক ধীরে ধীরে বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালেন। ক্লাস ইজ নট ওভার ইয়েট, এই লাইনটা তাকে শুধু ভয় নয়, অপরাধ বোধে ভরিয়ে দিচ্ছিল। কারণ যেদিন আগুন লাগে সেদিন তিনিও স্কুলেই ছিলেন। তিনি সেদিন সুশোভনকে জোর করে রাতে ক্লাস নিতে বলেছিলেন, কারণ স্কুলে একজন শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল, আর সুশোভনই ছিলেন সবচেয়ে নিয়মিত, সবচেয়ে সহজে হ্যাঁ বলা মানুষ। সেদিন তিনি ক্লাস 10-এর 6 জন ছাত্রের রিমিডিয়াল ক্লাস নিচ্ছিলেন। অভিক নিজে বাড়ি ফিরে গিয়েছিলেন, কারণ তার স্ত্রী অসুস্থ ছিলেন। আর সেই রাতেই আগুন। ছাত্রদের কেউ বের হতে পারেনি, কেউ বাঁচেনি, আর সুশোভনও নয়। পুলিশ তদন্তে বলেছিল শর্ট সার্কিট, কিন্তু যেটা অদ্ভুত ছিল তা হলো দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, লক দিয়ে। এমনকি জানালার গ্লাসগুলোও ভেতর থেকে বন্ধ ছিল। আর সবচেয়ে রহস্যজনক বিষয়, পুড়ে যাওয়ার দেওয়ালের ঠিক মাঝখানে আগুনের ছায়ের মধ্যেও দেখা গিয়েছিল সেই অক্ষরগুলো, ক্লাস ইজ নট ওভার ইয়েট। যেন আগুনও মুছে দিতে পারিনি সেই কথাকে। তুমি যদি তখন না যেতে দিতে। অভিক নিজের মনেই ফিসফিস করলেন। হঠাৎ তার পাশে দাঁড়িয়ে থাকা দীপান্বিতা বলল, বাবা, আমরা কি জানি সেই 6 জন ছাত্র কারা ছিল? অভিক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, আমি তাদের সবাইকে চিনতাম। রোল নাম্বার 14, 21, 7, 9, 17,
R22 তারা মাঝারি ছাত্র ছিল। কোচিংয়ের জন্য তারা রাতে পড়তো। দীপান্বিতা বলল, আমরা কি জানি তারা সকলেই ঠিক সেই একই সময়ে একে অপরের পাশে পুড়ে গিয়েছিল? অভিক বললেন, হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত ছিল তাদের দেহগুলো যেন এমনভাবে বসানো ছিল ঠিক যেন ক্লাস চলছে। সবাই সামনের দিকে তাকিয়ে বসে আছে আর সুশোভন বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এখন দীপান্বিতা বোঝে এটা কেবল এক দুর্ঘটনা ছিল না, এটা হয়তো ছিল কোনো এক অসমাপ্ত আবর্তনের ভিতর আটকে থাকা আত্মাদের মায়াজাল, যেখানে শিক্ষক আর ছাত্রেরা কেউই বুঝতে পারেনি যে সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা তখন রাত 1:13। ঘরের তাপমাত্রা আবার নেমে যাচ্ছে। বোর্ডের নিচে চক আবার নড়তে শুরু করেছে, কিন্তু এইবার অন্যভাবে। হঠাৎ আরও একটি লাইন লেখা হতে লাগলো, রোল কল 7, 9, 14, 17, 21, 22, টিচার। দীপান্বিতা বলল, এটা কি উপস্থিতি গণনা? অভিক চমকে গিয়ে বোঝেন এই আত্মারা আজও প্রতিদিন ক্লাসে আসে, বোর্ডে উপস্থিতি দেয়, কিন্তু শিক্ষক ফিরছে না, আর সেই অপূর্ণতাই তাদের আটকে রেখেছে এই ঘরের ভিতরে। ঠিক তখনই এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে ঘরের ভিতর, পুরনো বইয়ের, চায়ের আর পোড়া কাঠের। আর সঙ্গে সঙ্গে জানালার বাইরে দিয়ে কে যেন কড়চড় করে ডেচকি রাখার মতো শব্দ করে। তুমি কি স্যার ফিরেছ? একটা সরু কিশোর কণ্ঠস্বর ভেসে আসে। অভিক চোখ বন্ধ করে বললেন, আমি এখানে, আমি ফিরেছি। অভিকের গলা কাঁপছিল, অথচ তার ভেতরে একটা আশ্চর্য রকমের শান্তি কাজ করছিল। এই প্রথম তিনি অনুভব করলেন যাদের মৃত্যু হয়েছিল সেই রাতের আগুনে তারা চলে যায়নি, বরং আটকে আছে সেই মুহূর্তের গণ্ডির মধ্যে, যেখানে সময় থেমে আছে। বোর্ডে লেখা শেষ হয়নি, আর ক্লাসের ঘড়ির কাঁটা বারবার একই সংখ্যায় ফিরে আসে। দীপান্বিতা ক্যামেরার ভিউ ফাইন্ডারের দিকে তাকিয়ে দেখল, ঘরের মাঝখানে হালকা ছায়ার মতো 6টি বসে থাকা অবয়ব। তারা সবাই সামনের দিকে তাকিয়েছে নিঃশব্দে, বোর্ডের দিকে, যেন ক্লাস শুরু হওয়ার অপেক্ষায়। এবং ঠিক তাদের সামনে বোর্ডের নিচে দাঁড়িয়ে আরেকটি অবয়ব। উচ্চতা, কাঠামো এবং হাতে ধরা বইয়ের ধরনে স্পষ্ট বোঝা গেল এটি সুশোভন গুহ। আলো আঁধারির মাঝে তার মুখ বোঝা যাচ্ছিল না, কিন্তু শরীরী উপস্থিতির মধ্যে ছিল এক অপূরণীয় ক্লান্তি। তিনি বোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক যেমন দাঁড়ায় একজন শিক্ষক যখন ছাত্ররা একে একে আসনে বসে। তখন হঠাৎ সেই একই অদ্ভুত স্বরে আবার কণ্ঠ ভেসে এলো, টিচার স্টার্ট। অভিক এগিয়ে গেলেন, বোর্ডের নিচে পড়ে থাকা একটি ধূসর চক টুকরো হাতে তুললেন। চকটা ঠান্ডা কিন্তু কাঁপছিল না। তার সামনে তখন এক অনন্ত শ্রোতাদের চোখ, যাদের চোখে প্রশ্ন, অপেক্ষা আর বোঝার আকুতি। অভিক বোর্ডের দিকে মুখ করে চকে লিখলেন, আই অ্যাম সরি। এক মুহূর্ত যেন থেমে গেল বাতাস, ঘরের তাপমাত্রা নেমে গেল আরও। দীপান্বিতা ক্যামেরার স্ক্রিনে দেখতে পেল ছায়াগুলো যেন কাঁপছে, ঠিক যেন কারো কান্না থেমে আছে বহু বছর ধরে, আর এখন শব্দ ছাড়াই সে কাঁদছে। এরপর অভিক দ্বিতীয়বার চকে লিখলেন, ক্লাস ইজ ওভার। ঠিক তখনই হঠাৎ যেন একটা ধাক্কা লাগে ঘরের মধ্যে। বোর্ড কেঁপে ওঠে, চেয়ারগুলো নড়ে ওঠে, জানালার কাছে ফাটল ধরে। দীপান্বিতা আঁতকে উঠে বাবার দিকে ছুটে আসে, কিন্তু অভিক দাঁড়িয়ে স্থির, আর তার সামনে দাঁড়িয়ে থাকা সুশোভনের ছায়াটি আস্তে আস্তে এগিয়ে আসে। কাছে এসে সেই অবয়ব প্রথমবার তার মুখ উন্মোচন করে। ম্লান চোখ, পোড়া গাল আর চুল ছেঁড়া ছেঁড়া, কিন্তু চোখে ভেসে আছে শান্তি, যেন সেই একজন শিক্ষক যিনি এতদিন ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছিলেন। আমি কি আমার দায়িত্ব শেষ করে যেতে পেরেছিলাম? অভিকের দিকে তাকিয়ে সে বলল, তারা এখনো রোল কলের অপেক্ষায় থাকে, আমি তাই ফিরতাম আবার আবার। অভিক কাঁপা গলায় বললেন,
তুমি যেতে পারো সুশোভন, আজ ক্লাস শেষ হয়েছে। আমি এসে বলেছি শেষ। সেই মুহূর্তে ঘরের বাতাস পাল্টে গেল। হিম হয়ে যাওয়া পরিবেশে হঠাৎ এক হালকা উষ্ণতা অনুভব করা গেল। সুশোভনের ছায়াটি একবার ঘরের প্রতিটি ছাত্রের দিকে তাকালো। তারা স্থির, কিন্তু চোখে বিস্ময়। তারপর ধীরে ধীরে ছায়াগুলো মিলিয়ে যেতে লাগলো, একে একে নিঃশব্দে, যেন কোনো কষ্ট আর ধরে রাখেনি তাদের। শেষে শুধু বোর্ডের উপর একটা লাইন রয়ে গেল, থ্যাঙ্কস স্যার। আর তারপর সব নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে। অভিক পেছনে ঘুরে দেখলেন দীপান্বিতা স্থির দাঁড়িয়ে, তার চোখে জল। সে ধীরে ধীরে বাবার পাশে এসে দাঁড়ালো, হাত ধরল, বলল, আজ বুঝলাম কিছু আত্মা শুধু শান্তি চায় না, তারা শেষ কথা শুনতে চায়। আর ক্লাসের ঘন্টা বাজানো মানুষটাকে ফিরতে বলে। অভিক বললেন, আর আমরা যাদের ছেড়ে যাই তাদের কাছে ক্ষমা চাওয়া যতটা জরুরি, তার থেকেও বেশি দরকার ফিরে গিয়ে বলাটা, তোমার পাঠ আমি নিয়েছি আর এখন আমি মুক্ত। পরদিন সকালে সূর্যের আলো যখন ক্লাসরুমে জানালায় এসে পড়ল, তখন সেই ঘরে আর কোনো ছায়া ছিল না। বোর্ড ছিল পরিষ্কার, চক মুছে ফেলা, বেঞ্চগুলো শান্ত। অভিক একবার চারপাশে তাকিয়ে চোখ বন্ধ করলেন, অনুভব করলেন সেই ভারমুক্তি যা হয়তো বছরের পর বছর জমেছিল বুকের ভেতর। দীপান্বিতা বাইরে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে তথ্য পাঠাচ্ছিল প্যারানর্মাল রিসার্চ সোসাইটির প্রধান সংস্থায় এই ঘটনার ভিডিও, অডিও ও ইএমএফ ডেটা। কিন্তু সে জানত এ কেবল এক গবেষণার বিষয় নয়, এ এক অসমাপ্ত দায়িত্বের পরিপূর্ণতা। সেই বিকেলে স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা এলেন, হেরিটেজ রিভাইভাল কমিটি। অভিক তাদের সঙ্গে করিডোরে হাঁটছিলেন আর দেখাচ্ছিলেন কোথায় কি হয়েছিল, কোন ঘরে আগুন লেগেছিল, কোন ছাত্ররা মারা গিয়েছিল। এক তরুণ কর্মকর্তা বললেন, স্যার, সত্যি বলতে কি আমরা ভাবিনি এত কিছু ঘটেছে এখানে। আমরা কেবল ভাবছিলাম স্কুলটাকে একটা ঐতিহাসিক ভেন্যু করে তুলব, পুরনো শহরের শিক্ষা ইতিহাসের একটা নমুনা হিসেবে। অভিক স্থির চোখে তাকিয়ে বললেন, ইতিহাস শুধু দেয়ালে টাঙানো ছবি নয়, কিছু কিছু স্মৃতি জায়গার ভিতর থেকে যায়। তাদের সম্মান না দিলে তারা কাউকে শান্তিতে থাকতে দেয় না। তারা হাঁটতে হাঁটতে আবার রুম B6 এর সামনে এলো। দরজা তখন খোলা, ঘর শুনশান, কিন্তু হঠাৎ করেই সেই তরুণ কর্মকর্তা থমকে গেল। ঘরের দেওয়ালে নতুন একটা লাইন দেখা যাচ্ছিল, চকে লেখা, ডোন্ট রিওপেন দ্য ক্লাস। অভিক আর দীপান্বিতা দুজনেই তাকিয়ে রইলেন। তরুণ কর্মকর্তা বললেন, স্যার, এটা কি আপনারা লিখেছেন? অভিক মাথা নাড়িয়ে বললেন, না, এবং আমরা জানি এটা কে লিখেছে। এক মুহূর্তে যেন চারপাশের বাতাস আবার ভারী হয়ে উঠল। দীপান্বিতা ধীরে ধীরে বলে উঠল, ওরা চলে গেছে, কিন্তু সব ক্লাস তো একসঙ্গে শেষ হয় না। কিছু কিছু ক্লাস শুধু জায়গার মধ্যে নয়, সময়ের মধ্যেও আটকে থাকে। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় রুম B6 আর ব্যবহার করা হবে না, সেটি সংরক্ষণ করা হবে ঠিক যেমনটি ছিল, একটি নিঃশব্দ শ্রদ্ধার নিদর্শন হিসেবে। তারা দেওয়ালের উপর একটা ছোট ফলক লাগিয়ে দেয়, ইন মেমোরি অফ দোজ হু ওয়েটেড ফর দ্য লাস্ট ক্লাস টু এন্ড। দিন কয়েকের মধ্যে স্কুল ভবনের অন্যান্য অংশ সংস্কার হতে থাকে। পুরনো করিডোরে ঝাড়পোছ হয়, নতুন গেট লাগানো হয়, বাইরের দেওয়ালে রং করা হয়। মিডিয়ার খবর ছড়িয়ে পড়ে, সেন্ট গ্যাব্রিয়েল হাই, শহরের পুরনো স্কুল, ফিরে পাচ্ছে তার নতুন রূপ। কিন্তু অভিক জানতেন কিছু কিছু পরিবর্তন কেবল বাইরের দেওয়ালে হয়, ভিতরের ছায়া রয়ে যায়। সেই ক্লাসরুমটা হয়তো চুপ করে থাকবে, বোর্ডে আর কোনো লাইন লেখা হবে না, কিন্তু যারা একবার সেই ঘরের ভিতর ঢুকেছে তারা জানবে শিক্ষারও এক শেষ অধ্যায় আছে, যেটা শুধু পঠন পাঠনের মধ্যে দিয়ে নয়, দায়িত্বের মধ্যে দিয়ে শেষ করতে হয়। রাতে অভিক যখন নিজের ঘরে বসে ডায়েরি লিখছিলেন, দীপান্বিতা পাশে এসে বসলো। সে বলল, বাবা, তোমার মনে পড়ে তুমি বলেছিলে
সেদিন তুমি নিজে যেতে চাওনি স্কুলে, তোমার অপরাধ বোধ ছিল। সুশোভন গুহর কাছে অভিক চুপ করে থাকলেন, তারপর বললেন, হ্যাঁ, আজ আমি জানি শুধু আমি নয়, সুশোভনের মধ্যেও দায়বোধ ছিল। তিনি মনে করতেন ক্লাস শেষ না করে গেলে শিক্ষকত্ব অসম্পূর্ণ থাকে। আজ আমরা দুজনেই ক্ষমা চেয়েছি, তাই তারা যেতে পেরেছে। ঘরের কোণে রাখা পুরনো বইয়ের তাক থেকে একটা চকটুকরো পড়ে গেল নিজে থেকেই। দীপান্বিতা বলে উঠল, তারা হয়তো বলছে ক্লাস ট্রুলি ইজ ওভার নাও। 5 বছর পর সেন্ট গ্যাব্রিয়েল হাই এখন এক নতুন নামের সঙ্গে দাঁড়িয়ে আছে শহরের ইতিহাস আর আধুনিকতার মাঝখানে। সেন্ট গ্যাব্রিয়েল হেরিটেজ ইনস্টিটিউট। ভেতরে গড়ে উঠেছে এক ছোট্ট মিউজিয়াম, যেখানে পুরোনো দিনের ক্লাসঘর, শিক্ষকদের ছবিগুলো, কাঠের বেঞ্চ, কেরোসিন ল্যাম্প, এমনকি টিনের কলম আর সিলেবাসের কপিও রাখা হয়েছে। প্রতিদিন শহরের স্কুল থেকে বাচ্চারা আসে, দেখে পুরোনো দিনের শিক্ষার ধারা, হাসে, প্রশ্ন করে, ছবি তোলে। কিন্তু মিউজিয়ামের ঠিক পেছন দিকে একটা দরজা আজও তালাবন্ধ। রুম B6। একটি কালো ফলকে লেখা, দিস ক্লাসরুম ইজ নট অ্যাক্সেসেবল টু দ্য পাবলিক। কেউ বোঝে না কেন, শুধু কর্তৃপক্ষ বলে ঘরটি স্থিতিশীল নয়, নিরাপত্তার স্বার্থে বন্ধ। তবে যারা কাজ করে সেই মিউজিয়ামে, যেমন 12 বছরের নীল, একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে, সে জানে একটু ভিন্ন কিছু। প্রতিদিন বিকেলে তার বাবা ঘর মোছার কাজে ব্যস্ত থাকেন, আর নীল ঘুরে বেড়ায় করিডোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তার কৌতূহল অনেক, আর সাহসও বেশ ভালোই। নীল লক্ষ্য করেছে রুম B6 আশেপাশে একটা অদ্ভুত চুপচাপ ভাব। করিডোরটা যত সুন্দর রং করা হোক, এখানকার বাতাস একটু ভারী লাগে। পাখার শব্দ এখানে কেমন ধীর, ঘড়ির কাঁটা যেন এখানে সময় ধরে রাখে। একদিন বিকেলে যখন সবাই চলে গেছে, নীল করিডোরের বাঁকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল ভেতর থেকে কে যেন হালকা করে চাপা আওয়াজ করছে। কিছু একটা, যেন কাগজে আঁকার মতো নয়, যেন চোখের লেখার শব্দ। সে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তালা এখনো লাগানো, কিন্তু কানের কাছে নিয়ে সে স্পষ্ট শুনতে পায়, ক্লাস ইজ নট ওভার। তার হাত ঠান্ডা হয়ে যায়। সে পেছনে ঘুরে পালাতে চায়, কিন্তু ঠিক তখন সে দেখে দরজার নিচে কাঠের ফাঁক দিয়ে একটা চকটুকরো বেরিয়ে এলো, সাদা, ধুলোমাখা, কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকে। নীল সেটা হাতে তোলে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, তুই কি বোর্ডে লিখবি? সে চমকে তাকায়, কেউ নেই। করিডোর ফাঁকা, বাতাস থমকে আছে। সেই মুহূর্তে নীল বুঝতে পারে এই চক শুধু লেখার জন্য নয়, এটা এক ডাক। রাত 8:30টায় তার বাবা যখন কাজ শেষ করে ফিরে এলো, নীলকে খুঁজে পেল না। সব জায়গায় খুঁজেও পাওয়া গেল না ছেলেটাকে। সিসিটিভি ফুটেজে দেখা গেল সে করিডোর দিয়ে হেঁটে গিয়ে B6 দরজার সামনে দাঁড়ায়। এরপর স্ক্রিন ঝাপসা। ঠিক 1:13 পর্যন্ত শুধু ঝিরঝির শব্দ, তারপর ক্যামেরা বন্ধ। পরদিন সকালে সেই তালাবন্ধ দরজার নিচে পাওয়া গেল একটি নতুন লাইন, রোল কল 23। নতুন রোল নাম্বার, নতুন নাম। কর্তৃপক্ষ কিছু না বললেও পুরনো পরিচ্ছন্নতা কর্মীরা জানে তারা আর B6 আশেপাশে যায় না। স্কুলের নতুন গাইডবুকে লেখা, প্লিজ অ্যাভয়েড টাচিং দ্য ব্ল্যাকবোর্ড ইন এক্সিবিট বি। দীপান্বিতা বহু দূরে, নতুন গবেষণায় ব্যস্ত, কিন্তু সেই খবর শুনে এক নিশুতি রাতে সে তার ডায়েরির পাতায় লেখে, চক রিমেম্বার্স, বোর্ড রেসপন্স, সাম লিসেন্স নেভার এন্ড। আর হালকা হাওয়ায় জানালার পর্দা যেন কাঁপে, ঠিক যেমন করে বোর্ডের সামনে একসময় ছাত্রেরা বসত আর একজন শিক্ষক বলে উঠত, ওপেন ইয়োর কপি, টার্ন টু পেজ 1। 5 বছর পরে আবার সেই স্কুল। দীপান্বিতা ধীরে ধীরে পা ফেলছিল সেই করিডোর ধরে, যে করিডোরে তার এক সময়কার ভয়, বিস্ময় আর তীক্ষ্ণ অনুভব জমে আছে। দেয়ালের প্রতিটি ফাটলে এখন সে একজন প্রতিষ্ঠিত
প্যারানর্মাল সাংবাদিক। তার একাধিক ডকুমেন্টারি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। কিন্তু আজকের ফিরে আসা কোনো রিপোর্টের জন্য নয়, আজকের ফিরে আসা এক ব্যক্তিগত চিঠির জন্য। একটা হ্যান্ডরিটেন খামে লেখা ছিল, দীপান্বিতা চট্টোপাধ্যায়, শুধু আপনিই বুঝবেন। ভেতরে ছিল একটি পেন্সিলে আঁকা রেখা, একটি বোর্ডের ওপর চক দিয়ে লেখা, রোল কল 23, হোয়ার ইজ দ্য টিচার। 3 দিন আগেই এই রোল কলের ঘটনা সংবাদপত্রে ছাপা হয়েছিল। নীল নামের এক কিশোর নিখোঁজ, সিসিটিভি অচল, আবার সেই ঘর, সেই শব্দ, সেই চক। স্কুল এখন আগের থেকেও বেশি পরিপাটি। করিডোরে সাদা রং, চকচকে টাইলস, বাতাসে সুগন্ধি। কিন্তু দীপান্বিতা জানে এই চকচকে রং সময়ের কালি ঢাকতে পারে না। তার চোখ সরাসরি গিয়ে পড়ে রুম B6 ওপর। দরজাটা তালা বন্ধ, কিন্তু ঠিক নিচে ছোট্ট ফাঁকে লাল রঙে কিছু লেখা, ইনকমপ্লিট। সে বুঝতে পারে কিছু একটা সমাপ্তি হয়নি। হয়তো সুশোভন গুহর আত্মা চলে গিয়েছিল, কিন্তু কেউ কেউ চক লাইনের বার্তাবাহক হয়ে উঠেছে। এই চক এখন আর শুধু স্মৃতি নয়, এটা হয়ে উঠেছে এক ধরনের অভিশপ্ত সংক্রমণ, যেটা এক দেহ থেকে আরেক দেহে ছড়ায় শিক্ষা আর অপরাধবোধের মাধ্যমে। দীপান্বিতা দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল, আমি এসেছি, আমি শুনতে চাই। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর দরজার ভেতর থেকে এক টান নিয়ে যেন হাওয়া চলল। তারপর কানে কানে শোনা গেল, তুমি কি আমাদের নতুন শিক্ষক? সে চমকে উঠে পেছনে তাকায়। কেউ নেই, কেবল তার হাতের কাগজটা ফিসফিস করে কেঁপে ওঠে। ঠিক তখন তার মোবাইলে একটা পুরনো ভিডিও ক্লিপ চলে আসে, অজানা নাম্বার থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে রুম B6 ভেতরে এক বাচ্চা ছেলেকে বোর্ডে দাঁড়িয়ে চক দিয়ে লিখতে দেখা যাচ্ছে। সে মুখ ঘুরিয়ে বলে, আজকেও আসেনি ক্লাসে, ক্লাস কি তাহলে শেষ? দীপান্বিতা চোখ বড় করে বলে, এই তো, এ তো নীল। ঠিক তখনই ভিডিওর মধ্যে ছেলেটার পেছনে আবছা ছায়ার কেউ দাঁড়িয়ে আছে, একজন মধ্যবয়সী পুরুষ, পোড়া মুখ, হাতে বই, চোখে এক নিঃশব্দ অভিমান। সুশোভন গুহ? না, ভালো করে জুম করে বোঝা যায় এটা অভিক চট্টোপাধ্যায়। দীপান্বিতা দম বন্ধ করে দেখে, বাবার মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার চোখে এক অভিশপ্ত শান্তি। সে বোর্ডের দিকে তাকিয়েছে আর শিশুটির পাশে দাঁড়িয়ে চক তুলে নিচ্ছে। ভিডিও থেমে যায়, স্ক্রিন কালো হয়ে যায়। দীপান্বিতা মাটিতে বসে পড়ে। তার মাথার মধ্যে তখন চলতে থাকে একটা দৃশ্য, যেন চক লাইনের উত্তরাধিকার বাবার থেকে চলে এসেছে কারো মধ্যে। হতে পারে অভিক নিজেই চকের আওতায় চলে গিয়েছিলেন, কিন্তু তার স্মৃতি চিরতরে মুছে ফেলেছিলেন নিজের মধ্যে থেকে। সে বুঝতে পারে আজকে তার ফিরে আসার অর্থ চক লাইনের শেষ পাতা লেখার সুযোগ। ঠিক তখনই রুম B6 ভেতর থেকে একটা শব্দ আসে, চ চ চ চ চ চ। দেওয়ালের বোর্ডে চক চলছে। দীপান্বিতা মাথা নিচু করে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি এসেছি ক্লাসে, আমি শুনতে চাই। কি বাকি আছে? রুম B6 দরজা এতদিন ধরে বন্ধ ছিল, যেমন কপাটে ধুলো জমেছে, অথচ আজ সেটা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল এক অদৃশ্য টানের কাছে। দীপান্বিতা চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার বাইরে। ভেতরে প্রবেশের আগে তার মনে হলো সে যেন কোনো পরীক্ষার হলে পা দিচ্ছে, যেখানে প্রশ্নপত্র লেখা আছে অতৃপ্ত আত্মার হাতে, আর উত্তরের খাতা এখনো খোলা হয়নি। ভেতরে পা রাখা মাত্রই বাতাসের উষ্ণতা বদলে গেল। ঘরটা ঠান্ডা, অথচ ঘামে ভেজা কাপড়ের মতো আঠালো। পুরনো বেঞ্চগুলো যেখানে ছিল এখনো আছে ঠিক সেভাবেই, যেন ছাত্রেরা উঠেই চলে গেছে। বোর্ডের ঠিক মাঝখানে চক দিয়ে বড় করে লেখা, লেসন 5, গিল্ট অ্যান্ড সাইলেন্স। দীপান্বিতা বোঝে এটা আর কোনো সাধারণ প্যারানর্মাল ঘটনা নয়, এটা এক ধরনের আত্মিক রিহার্সাল, যেখানে বারবার বলা হয় সেই কথাগুলো যেগুলো কেউ তখন বলতে পারেনি। ক্লাসে যারা বসেছিল, যারা পড়তো, যারা ক্লাস ম্যানেজ করতো, কেউই বলে উঠতে পারেনি, আমরা ক্ষমা প্রার্থী। সে ধীরে ধীরে
হেঁটে গেল বোর্ডের সামনে। চারপাশে চোখ ফিরিয়ে দেখলো, কোনো ছায়া নেই, কোনো আত্মা নয়, কেবল বাতাসে জমে থাকা শ্বাস আর বোঝা যায় না এমন কান্না। তবে ঠিক সেই মুহূর্তে একটা বেঞ্চে বসে থাকা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। একদম প্রথম বেঞ্চ, ছোট্ট একটা মুখ, চোখে কাঁচের ফ্রেম, পরনে স্কুল ইউনিফর্ম। সে চক দিয়ে একটা কাগজে কিছু লিখছে। দীপান্বিতা কাছে গিয়ে নিচু হয়ে বলে, তুমি কি নীল? ছেলেটি মুখ তোলে, চোখ দুটো এত ফাঁকা যে তাতে কিছু নেই। ভয় না, বিস্ময় না, কেবল একটি রুটিন। সে বলল, স্যার কোথায়? আমাদের ক্লাস শুরু হবে। দীপান্বিতা নিজের গলা খুঁজে পায় না, কেবল ফিসফিস করে বলে, স্যার হয়তো ফিরবে না আর, এবার আমাকে শুনতে দাও। তোমাদের কি শেখাবা কি? ঠিক তখন আরো কয়েকটা ছায়া বেঞ্চে ধীরে ধীরে বসে পড়ে, আর তারা সবাই বোর্ডের দিকে তাকায়, যেন এক বোবা অনুরোধ। শুরু করো শিক্ষক, আমাদের সময় শেষ হয়নি। বোর্ডে তখন নিজে থেকে চক চলতে শুরু করে, লিখে যায়, ইনকমপ্লিট হোমওয়ার্ক, হোয়াট ইজ গিল্ট, ওয়েন ডাজ এ ক্লাস ট্রুলি এন্ড। দীপান্বিতা বোঝে এই চক লাইন আসলে কোনো ভূতের গল্প নয়, এটা এক মানসিক কারাগার, যেখানে অপরাধ বোধ আটকে রাখে আত্মাকে। আর শিক্ষা যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে মৃত্যুও দেয় না মুক্তি। সে বোর্ডে নিজের হাতে চক তোলে, তারপর লেখে, এ ক্লাস এন্ডস নট ওয়েন দ্য বেল রিংস, বাট ওয়েন এভরি ওয়ার্ড ইজ হার্ড। সেই মুহূর্তে বাতাস একরকম ঝাপটা আসে, জানালার কাঁচ কেঁপে ওঠে, ছায়াগুলো হালকা হতে শুরু করে। শিশুর মুখে এক অদ্ভুত শান্তি। তারা একে একে উঠে দাঁড়ায়, চোখে একরাশ কৃতজ্ঞতা। নীল সামনে এগিয়ে এসে বলে, আমরা শুনেছি, এবার আমরাই যাই। দীপান্বিতা চোখে জল নিয়ে মাথা নাড়ে, বলে, তোমরা মুক্ত, এবার ক্লাস শেষ। ঠিক তখন বোর্ডের ওপর নিজে থেকে চক দিয়ে লেখা হয়ে যায়, ফাইনাল রোল কল, অল প্রেজেন্ট, অল রিলিজড। আর ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস পাল্টে যায়। হিম হয়ে থাকা অস্থিরতা কেটে গিয়ে যেন এক বৃষ্টির পরের বিকেলের আলোয় রূপ নেয়। চকটা পড়ে যায় মাটিতে, ভেঙে যায়। ঘড়ির কাঁটা এখন চলে 1:13 থেকে 1:14। সময়ের চক্র ভেঙে গেল, ক্লাস শেষ হলো। পরদিন সকালে সূর্যের আলো যখন রুম B6 জানালায় এসে পড়ল, ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। ঘরের মাঝখানে পড়ে থাকা ভাঙা চক টুকরোটা যেন বলছিল, এই বোর্ডে আর কিছু লেখার নেই। আর বোর্ডে সেই শেষ লেখা লাইন, ফাইনাল রোল কল, অল প্রেজেন্ট, অল রিলিজড, যেন এক শুদ্ধ মন্ত্রের মতো প্রাচীন ইতিহাসকে পূর্ণতা দিল। দীপান্বিতা ধীরে ধীরে ঘরের মেঝেতে বসে পড়ল। চারপাশে কেউ নেই, কেবল তার নিজের শ্বাসের শব্দ। তার চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু, যেমন আসে বহু বছর জমে থাকা বোঝা হালকা হলে। বহুদিন ধরে বাবার ভেতরে জমে থাকা অপরাধ বোধ, বহুদিন ধরে স্কুল কর্তৃপক্ষের না বলা সত্য, আর চকের নিজস্ব আত্মিক ভাষা, সব মিলিয়ে একটি ঘরের শেষ ক্লাসটি এখন সত্যি শেষ হয়েছে। কিছুক্ষণ পর দীপান্বিতা উঠে দাঁড়ালো, নিজের ব্যাগ থেকে ছোট একটা কাঠের বাক্স বের করলো। তাতে ছিল সেই পুরনো ক্যামেরা, যার ভেতর রেকর্ড করা হয়েছিল প্রথমবার রুম B6 ঘটনার প্রমাণ। সে সেটা রাখলো ঘরের এক কোণে, পাশে রাখলো সেই ভাঙা চক টুকরোগুলো, আর লিখে রাখলো ছোট কাগজে, এই ঘর কোনো ভূতের নয়, এটি শিক্ষা, দায়বদ্ধতা আর ক্ষমার চিহ্ন। সেই সময় স্কুল কর্তৃপক্ষ এসে পৌঁছায়। দীপান্বিতা তাদের রুমে ঢোকায় না, কেবল করিডোরে দাঁড়িয়ে বলে, আপনারা এখানে পর্যটন বানাতে চেয়েছিলেন, কিন্তু জানেন কি, এই ঘর শিক্ষার এমন একটা রূপ বহন করে যা আধুনিক কোনো পাঠ্যসূচির সঙ্গেও মেলে না। কমিটির এক প্রবীণ সদস্য জিজ্ঞেস করেন, তাহলে এখন এই ঘর নিয়ে কি করবেন আপনি? দীপান্বিতা কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই ঘর একটাই হতে পারে, একটা নিঃশব্দ ক্লাসরুম। এখানে কেউ আসবে না শিখতে, কিন্তু অনেকে আসবে শ্রদ্ধা জানাতে। চক লাইন এখানেই থেমে থাকবে, যাতে আর কেউ সেই দায় নিজের ঘাড়ে না নেয়। চকের উত্তরাধিকার এখানেই শেষ। তার প্রস্তাবে সকলেই সম্মত হয়।
একটি স্মারক ফলক স্থাপন করা হয় রুম B6 এর সামনে, চকরুম মেমোরিয়াল, ইন মেমোরি অফ দোজ হু ওয়েটেড টু বি হিয়ার্ড, টু বি ফরগিভেন and to be released. Clocks stopped, chalks failed, but the lesson will always be remembered. এরপর স্কুলে নিয়ম করে প্রতি বছর একটি নির্দিষ্ট দিন পালন করা হয় ডে অফ দ্য লাস্ট ক্লাস নামে। ছাত্রছাত্রীরা নিজের ভুল, ভয় ও দুঃখ নিয়ে একটি করে লাইন লেখে বোর্ডে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, তোমাকে মিস করি। এই চক লেখার কেবল আতঙ্ক নয়, এ এখন এক আত্মশুদ্ধির রীতি। বহু বছর পরে একদিন এক ছোট ছেলে এসে দাঁড়ায় রুম B6 এর সামনে। তাদের হাত ধরে আছেন এক বৃদ্ধা, সাদা চুল, চোখে স্পষ্ট স্মৃতি, দীপান্বিতা। সে শিশুদের দিকে তাকিয়ে বলল, তোমাদের গল্প বলবো, এটা একটা ক্লাসরুম যেখানে ক্লাস কখনোই সত্যিকারে শেষ হয় না, যদি না কেউ এসে বলে আমি শুনেছি। বাচ্চারা মাথা নাড়ে। একটুর জন্য বোর্ডের উপরে হালকা করে ধুলোর মাঝে স্পষ্ট হয় শেষ এক লাইন, থ্যাংক ইউ টিচার। দীপান্বিতা মৃদু হেসে বলে, তোমরাও একদিন চক ধরবে, শুধু মনে রেখো, লিখো দায়িত্ব নিয়ে। সন্ধ্যার আলো ঘরের দেওয়ালে ছায়া ফেলে, কিন্তু এবার কোনো ভূতের নয়, কোনো অতৃপ্ত আত্মার নয়। এই ছায়াগুলো জীবিত মানুষের, যারা চকে বিশ্বাস রাখে আর বোঝে প্রতিটি পাঠ শুধুই বইতে শেষ হয় না, কিছু পাঠ থেকে যায় বোর্ডে, দেওয়ালে আর হৃদয়ের মাঝে। সেন্ট গ্যাব্রিয়েল স্কুলের চত্বরে এখন কেবল শিক্ষা নয়, একটা নীরব ইতিহাসও নিঃশ্বাস ফেলে চলে। প্রতি বছর ডে অফ দ্য লাস্ট ক্লাস পালনের দিনে শহরের বহু ছাত্র, শিক্ষক ও পর্যটক আসে সেই রুম B6 এর সামনে, যা এখন এক স্মৃতিসৌধ। ঘরের দরজাটা আজও তালাবন্ধ, কিন্তু জানালাগুলো খোলা রাখা হয় যেন আলো এসে পড়ে বোর্ডে। কেউ সেখানে আর কিছু লেখে না, কেউ চক হাতে নেয় না, কিন্তু প্রতিবার ঠিক দিনটির রাতে বোর্ডের ওপর ধুলো জমে থাকা সত্ত্বেও স্পষ্ট হয়ে ওঠে এক টুকরো লাইন, সাইলেন্স ইজ নট দ্য এন্ড। এই লাইন কে লেখে কেউ জানে না, কেউ জানতেও চায় না। হয়তো চক নিজেই এখন আত্মসচেতন। বছর 3 পরে শহরের নতুন একটি স্কুলের উদ্বোধনের দিন দীপান্বিতা নিমন্ত্রণ হয়ে আসে প্রধান অতিথি হিসেবে। স্কুলের নাম দ্য লার্নিং গ্রোভ। এটি একটি প্রোগ্রেসিভ স্কুল, যেখানে পাঠ্য বইয়ের বাইরেও শেখানো হয় অপেক্ষা, ক্ষমা আর মানবতা। অনুষ্ঠান শেষে স্কুলের হেডমাস্টার তাকে নিয়ে যান নতুন ক্লাসঘরের ভেতরে। সেখানে একটি বড় বোর্ড বসানো হয়েছে, এক কোনায় একটি সাদা বাক্সে রাখা কিছু চক। দীপান্বিতার চোখ আটকে যায় দেওয়ালের পাশে লাগানো ফলকে, ইন্সপায়ার্ড বাই দ্য চকরুম অফ সেন্ট গ্যাব্রিয়েল। দিস বোর্ড ইজ ফর দ্য আনস্পোকেন ওয়ার্ডস অফ স্টুডেন্টস, নো নেম, নো জাজমেন্ট, জাস্ট এক্সপ্রেশন। সে চুপচাপ হেঁটে গিয়ে একটি চক তোলে, হাত কাঁপে না, তার ভেতরে আর কোনো ভয় নেই। বোর্ডে গিয়ে সে বড় করে লেখে, শিক্ষক মানেই সব উত্তর থাকা নয়, কিন্তু ছাত্রদের প্রশ্ন শোনা, এটাই শিক্ষকতা। হঠাৎ সে দেখে একটি ছোট্ট মেয়ে, বয়স 7-8, ধীরে ধীরে এগিয়ে আসে, তার হাতে একটি ছোট চক। মেয়েটি বলে, আমি লিখতে পারি? দীপান্বিতা হাঁটু গেড়ে বসে বলল, অবশ্যই, এটা তোমার বোর্ড। মেয়েটি বোর্ডে লিখে, আমার মা ফিরে আসবে। সবার নিঃশব্দ হয়ে যাওয়া কণ্ঠে দীপান্বিতা ফিসফিস করে বলে, তুমি তাকে খুব মিস করো? মেয়েটি মাথা নাড়ে, তারপর জবাব না দিয়েই চক মুঠোয় করে রাখে, যেন কোনো প্রশ্নের উত্তর না পেলেও সে জানে জবাব একদিন আসবেই। সেই রাতে নতুন স্কুলে প্রথমবার বোর্ডের সামনে বাতাস কাঁপে, কিন্তু কেউ ভয় পায় না, কেউ চমকে ওঠে না, কারণ চক এখন আর অন্ধকারে কাঁপতে থাকা বার্তা দেয় না। এ এক মানবিক সংবেদনশীলতার অস্ত্র, যা কাউকে দমন করতে নয়, মুক্তি দিতে। সেই রাতে দীপান্বিতা নিজের ডায়েরিতে লেখে, চক ইজ নো লঙ্গার হান্টেড, ইটস হেয়ার্ড। বহু দূরে সেন্ট গ্যাব্রিয়েল স্কুলের স্মারক ঘরে হালকা আলো পড়ে
বোর্ডের ওপর চক নেই, মানুষ নেই, কিন্তু ধুলোর মধ্যে হালকা একটা রেখা দেখা দেয়, ওয়েল ডান টিচার। এবার বোর্ড চুপ করে থাকে। জানালার কাছে আলো ভাঙে, বাতাস বলে ক্লাস ইজ ট্রুলি ওভার। দীপান্বিতা বহু বছর ধরে সংগ্রহ করে রেখেছিল বাবার পুরনো জিনিসপত্র। সেগুলোর মধ্যে একটা পুরনো টিনের বাক্সে থাকা নোটবুক, যার পাতাগুলো হলুদ, কালি কিছুটা মুছে যাওয়া। সেই ডায়েরিটা সে কখনো ছুঁয়ে দেখেনি। আজ বহু বছর পরে বোর্ডের শেষ লাইন পড়ার পর তার মনে হলো সময়ের মলাটে আটকে থাকা কিছু শব্দ এবার খুলে দেওয়া দরকার। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই লেখাগুলো শুধু আমার জন্য। যদি কেউ পড়ে তবে জানবে আমি কখনো শিক্ষক হতে পারিনি, কিন্তু চেষ্টা করেছিলাম। অভিক চট্টোপাধ্যায়। পাতা উল্টে যায় একে একে। 13ই জুন 2001। আজ B6 ক্লাসে গিয়ে দেখি রণদীপ কাঁদছে। আমি কারণ জিজ্ঞেস করায় সে বলে, স্যার আমি ভুলে গেছি কবিতা মুখস্থ, আপনি কি আমার মা বাবাকে ডাকবেন? আমি বলি, না রে, তুই কাল বলিস। কিন্তু তার চোখে ভয়টা চলে গেল না। তখন বুঝলাম আমরা শুধু পাঠ্য শেখাই না, আমরা ভয়ও গেঁথে দিই। 9ই আগস্ট 2002। একটা নতুন টিচার এসেছে, নাম সুশোভন গুহ। খুবই স্ট্রিক্ট, কিন্তু বাচ্চারা তাকে ভয় পায়। ওর ক্লাসে কেউ পিছন ফিরে তাকায় না, হাসেও না। আমি একদিন বলেছিলাম, তুমি একটু কোমল হও। ও বলল, তোমরা তো মায়া দেখাও আর বাচ্চাদের পেয়ে ওঠে। সেদিন বুঝলাম চক শুধু জ্ঞান দেয় না, সেটার ব্যবহার ভিন্ন রকম হতে পারে। 21শে জানুয়ারি 2003। আজ প্রথম শুনলাম কারোর মুখে, ক্লাস ইজ নট ওভার ইয়েট। রিমা নামের এক ছাত্রী ক্লাস শেষে ব্ল্যাকবোর্ডে সেটা লিখে রেখে যায়। আমি জিজ্ঞাসা করলে সে হাসে, স্যার আমি তো প্রতিদিন লিখি, কেউ খেয়াল করে না কেন? আমি বোঝাতে পারিনি যে এই লাইনটা আমার ভিতর কাঁপিয়ে দিল। 1 ডিসেম্বর 2003। আগুন লাগার পর আমরা সবাই আতঙ্কিত। আমার সহকর্মীরা বলেছিল ওটা দুর্ঘটনা, কিন্তু আমি জানি আগুন রিমার বেঞ্চ থেকে শুরু হয়েছিল। ওখানেই চকের শেষ লাইন লেখা ছিল, আমি চলে যাচ্ছি। কেউ বোঝেনি চক যে ভাষা লিখেছিল, আমরা তা শুনিনি। 5ই জুন 2004। স্কুল খুলেছে, কিন্তু RM-B6 বন্ধ। আমি গিয়েছিলাম রাতে, বোর্ডে দেখি লাইন, তুমি শুনলে না তাই ক্লাস শেষ হয়নি। আমি বোঝার চেষ্টা করি চক কার হাতে আছে, কিন্তু কেউ নেই। হয়তো চক নিজেই এখন শিক্ষক হয়ে উঠেছে। আমি কাঁপছি, আমি ভয় পেয়েছি, কারণ চক এখন আমাকে লিখতে বলছে। কিন্তু কি লিখব? সেই পাতার নিচে আর কিছু লেখা নেই, কেবল এক টুকরো সাদা কাগজে শেষ একটি বাক্য, একজন শিক্ষক কখনো ক্লাস ছাড়তে পারে না যতক্ষণ না প্রতিটি ছাত্র নিজেকে ক্ষমা করতে শেখে। ডায়েরির মলাটে আঁকা ছিল একটি অদ্ভুত রেখাচিত্র, একটা ব্ল্যাকবোর্ড, তার চারপাশে চক দিয়ে ঘেরা একটা বৃত্ত, ভেতরে একটা শব্দ, লিসন। দীপান্বিতা ডায়েরি বন্ধ করে রাখে, তার মুখে কোনো কথা নেই, কেবল চোখে নীরব দায়িত্ব। সে জানে এই ডায়েরি কারো পড়া প্রয়োজন নেই, কারণ বোর্ড আজও বলে চলে, যে শোনে সে শেখে, আর চক সে শুধু লিখে দেয়, বাকিটা পাঠকের দায়িত্ব। রাতে তার ঘরের টেবিলের উপর রাখা থাকে সেই ডায়েরি, পাশে ছোট একটা চক। জানালা দিয়ে বাতাস আসে, হালকা কাঁপিয়ে দেয় পর্দা, আর জানালার কাছে জমে ওঠে শিশির। তাতে আঁকা হয়ে যায় এক লাইন, ক্লাস মে বি ওভার বাট নট দ্য লেসন। বছরের পর বছর কেটে গেছে। সেন্ট গ্যাব্রিয়েল স্কুল এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার অংশ। ডিজিটাল বোর্ড, স্মার্ট ক্লাসরুম, ক্যামেরা মাউন্টেড করিডোর, কিন্তু রুম B6 তবু আগের মতোই নিঃশব্দ, তালাবন্ধ। শিক্ষার্থীরা জানে ওটা শুধুই একটা ঘর নয়, ওটা এক পাঠ, এক প্রার্থনার কক্ষ। প্রতিবার ডে অফ দ্য লাস্ট ক্লাসে দীপান্বিতা এসে দাঁড়ান সেই ঘরের সামনে। বহুদিন কেটে গেছে, চুল পেকে গেছে, শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে এখনো আছে চকের ভাষা বোঝার দক্ষতা। একদিন
অনুষ্ঠান শেষে সে একা ঘরে ঢোকে। ঘরের ভেতরটা পরিষ্কার, কিন্তু দেওয়ালের সেই পুরনো বোর্ডে আজও কোনো লেখা নেই। দীপান্বিতা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেয়ালে হাত রাখে। তখন তার মনে পড়ে বাবার সেই ডায়েরির শেষ লাইন, ক্লাস তখনই শেষ হয় যখন ছাত্র নিজেকে ক্ষমা করতে শেখে। সে বোঝে আজও অনেকেই চকের সেই শক্তিকে ভয় পায়, কারণ চক প্রশ্ন তোলে, ক্ষমা চায়, উত্তর চায়। আমাদের ভেতরের ভয় আর অপরাধবোধ যে সহজে লেখা যায় না। তবে সে আজ বোর্ডে কিছু লিখবে না, বরং সে আজ শুনবে। চোখ বন্ধ করে বোর্ডের সামনে দাঁড়াতেই তার কানে আসে কিশোর কিশোরীর কণ্ঠ। নতুন নয়, পুরনোও নয়, স্মৃতির অতল থেকে উঠে আসা কিছু অস্পষ্ট শব্দ। স্যার, আমি দেরি করে ফেলেছি, আমি ভুলে গেছি কবিতা মুখস্থ, আমার মা আমার খাতা সই করেননি, আমি মাপ চাই স্যার। এই সব অপরিচিত অথচ চেনা কণ্ঠ একসাথে মিলেমিশে গড়ে তোলে একটা কণ্ঠস্বর, যে কণ্ঠ চকের চেয়ে বেশি স্থায়ী। সে চোখ খোলে, বোর্ডে কিছু লেখা নেই, কিন্তু বাতাসে বোঝা যায় চক এখনো থামেনি। পরের দিন সে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি চিঠি জমা দেয়। বিষয় রুম B6 ব্যবহারে নতুন প্রস্তাব। এই ঘর যেন শুধু স্মৃতির ঘর না হয়, বরং এখানে যেন ছাত্রছাত্রীরা এসে চক দিয়ে নিজেদের ভয়, দুঃখ, আনন্দ লিখে ফেলতে পারে। কোনো নাম থাকবে না, কোনো শিক্ষক দেখবে না, শুধু বোর্ড থাকবে এক নীরব শ্রোতা হয়ে। স্কুল কর্তৃপক্ষ সম্মত হয়। সেই ঘরের নতুন নাম হয় দ্য লিসেনিং রুম। বোর্ডের উপরে একটা নতুন লাইন খোদাই করে বসানো হয়। এই বোর্ড কোনো পাঠ শেখায় না, এটি শুধু শোনে। চলতে থাকে বছর, চকে লেখা হয় হাজারো লাইন। কেউ লেখে, আজ আমি কাঁদিনি। কেউ লেখে, আমি মায়ের জন্য অপেক্ষা করছি। আবার কেউ লেখে, আমি আর ভয় পাই না। এইভাবে বোর্ডে চকের কাছে আর কোনো ভয়ের প্রতীক নয়, এটা হয়ে ওঠে এক আত্মবিশ্বাসের দেওয়াল। একদিন বহু বছর পর দীপান্বিতার মৃত্যুর খবর আসে। শহরের প্রায় সব স্কুলে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেন্ট গ্যাব্রিয়েল স্কুল সেই দিন লিসেনিং রুমে কেউ কিছু লেখে না, শুধু একটি শিশুর হাতে থাকা চক ভেঙে পড়ে মাটিতে। কেউ কিছু বলে না। সন্ধ্যাবেলা বোর্ডে নিজে থেকেই আবছাভাবে ভেসে ওঠে একটা লাইন, দ্য লেসন ইজ নাও ইয়োর্স। সেই দিন থেকে বোর্ড আর কারো অপেক্ষা করে না। সে জানে চক এখন ছাত্রের হাতে। চক এখন কেবল অতীত নয়, সে ভবিষ্যতেরও ভাষ্যকার। 12 বছর কেটে গেছে। দ্য লিসেনিং রুম এখন এক নীরব আশ্রমের মতো। স্কুলে এখনকার ছাত্ররা জানে না দীপান্বিতা কে ছিলেন, জানে না অভিক চট্টোপাধ্যায়ের ডায়েরি কোথায় আছে, কিন্তু তারা জানে চক দিয়ে লেখা যায় শুধু মনের কথা। একদিন এক নতুন ছাত্র, নাম রিদওয়ান, ক্লাস 6-এ ভর্তি হলো। চুপচাপ ছেলে, বন্ধু নেই, কিছুটা গম্ভীর, কিছুটা কৌতূহলী। সেদিন ডে অফ দ্য লাস্ট ক্লাসে তার ক্লাসের সবাই গেল লিসেনিং রুমে। প্রত্যেকে এক এক লাইন করে লিখল, আমার বন্ধু হারিয়ে গেছে, আমি স্যারের উপর রেগে গেছিলাম, আমি বাবা মাকে বলিনি। সবাই চলে যাওয়ার পর রিদওয়ান বোর্ডের দিকে তাকিয়ে রইল। তার চোখে বোঝা গেল লিখতে চায়, কিন্তু কি লিখবে জানা নেই। তার হাতে রাখা চক হঠাৎ একটু ভারী লাগলো। সে জানে না কেন, কিন্তু সে বোর্ডের এক কোনায় গিয়ে ছোট্ট করে লিখে এলো, তুমি কি এখনো আছো? চকটা নামিয়ে রেখে সে পিছন ফিরল। হঠাৎ তার মনে হলো বোর্ড থেকে যেন একটা কাশি শব্দ এলো। সে দাঁড়িয়ে পড়ে, আবার ফিরে তাকায়। বোর্ডে কেউ কিছু লেখেনি, কিন্তু বাতাসে সেই পুরনো ঘরের গন্ধ ফিরে এলো। চক, ধুলোর গন্ধ, পুরনো কাঠের টেবিলের গন্ধ। তখন তার চোখে পড়ে বোর্ডের এক কোণায় ধুলোর মাঝে স্পষ্ট হয়ে উঠেছে একটি লাইন, ক্লাস ইজ নট ওভার ইয়েট। সে অবাক হয় না, ভয়ও পায় না। তার ভিতর কেবল একটা আশ্চর্য শান্তি নামে। সে বোঝে না কে লিখলো এটা, কিন্তু সে চক তুলে নেয় আরেকবার আর বোর্ডে লেখে, তাহলে শুরু হোক। সেই রাতেই স্কুলের কেয়ারটেকার জানায় সে রুম B6-এর কাছ দিয়ে যাওয়ার সময় দরজা খোলা দেখে, অথচ
স্কুলের রেকর্ডে সেই ঘর আজ 10 বছর ধরে সিল করা। সকালের আলোয় দরজাটা আবার বন্ধ পাওয়া যায়, কিন্তু বোর্ডে চক দিয়ে লেখা লাইনটা তখনও আছে, চক রিমেম্বার্স, ইউ মাস্ট রাইট। এই ঘটনা কারো কানে পৌঁছায় না, কারণ চক এখন আর আতঙ্ক নয়, সে এক অদৃশ্য চুক্তি যা তৈরি হয়েছে সময়ের, শ্রদ্ধার ও অনুশোচনার কালি দিয়ে। রিদওয়ান তার খাতায় প্রতিদিন একটা করে বাক্য লেখে, নিজের কথা, নিজের ভয়, নিজের প্রশ্ন। একদিন তার খাতার পেছনে লেখা থাকে, স্যার, আমি চকের গল্প শুনেছি, কিন্তু আমার প্রশ্ন হলো, যদি চক সব জানে তবে সে কি ক্ষমা করতেও পারে? বহু দূরে বোর্ডে নিজের থেকেই লেখা হয়ে যায়, চক শুধু লেখে না, সে শোনেও। ক্ষমা তার একমাত্র উপহার। গল্প শেষ, অথবা হয়তো গল্প শুরু, কারণ একদিন আবার কেউ চক তুলে নেবে, আবার কেউ বোর্ডের দিকে তাকিয়ে বলবে, ক্লাস ইজ নট ওভার ইয়েট। এখানে চক লাইনের বাইরে গল্পের সমাপ্তি হলো স্মৃতির বোর্ডে লেগে থাকবে প্রতিটি পাঠকের নিজের কিছু না বলা কথা। এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, আপনার ক্লাস কি সত্যি শেষ হয়েছে, নাকি চক এখনো আপনার জন্য অপেক্ষা করছে? যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন হুক গল্প চ্যানেলটিকে, এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী আরও রোমাঞ্চকর গল্পে। আপনাদের মনে কোনো কথা জমে থাকলে চুপ না থেকে লিখে ফেলুন, কারণ চক রিমেম্বার্স, ইউ মাস্ট রাইট।